দর্শক, এনবিআর অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা এবারে কিছু তথ্য উপাত্তের মাধ্যমে সাম্প্রতিক বাস্তবতাটা একটু দেখাতে চাই। আমরা দেখতে পাচ্ছি সবশেষ 2024-25 অর্থ বছরে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য আছে তাতে সর্বসাকুল্যে 3,70,000 কোটি টাকার মতো আদায় হতে পারে, যেটা 2023-24 অর্থ বছরে ছিল 3,61,000 কোটি টাকার মতো। অর্থাৎ আমরা কিন্তু একটা বড় ধরনের গ্রোথ প্রত্যাশা করেছিলাম, কিন্তু যেটা বাস্তবতা আপনারা জানেন যে অর্থ বছর জুড়ে বেশ কিছু সংকট সমস্যা ছিল, যে কারণে সেই গ্রোথটা আশানুরূপ হয়নি। মাত্র 2.25% মতো গ্রোথ হয়েছে, অর্থাৎ 3,61,000 কোটি টাকার মতো আদায় হয়েছে। লক্ষ্যমাত্রার কথা বলছিলাম, আমরা এবার একটু দেখে নিই যে কয়েকবার সংশোধনের পর 4,63,500 কোটি টাকা লক্ষ্যমাত্রা সেট করা হয়েছিল 24-25 অর্থ বছরে। একটু আগে যেটা বললাম যে 3,70,000 কোটি টাকার মতো আদায় করা হয়েছে। সুতরাং আমরা যদি এই গ্যাপটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, 20% উপরে কিন্তু ব্যবধানটা রয়ে গেছে আমাদের লক্ষ্যমাত্রা এবং বাস্তব অর্থে আমরা যেটা পাবো বলে আশা করছি সেটার মধ্যে। সুতরাং এটা কিন্তু একটা বড় ধরনের ব্যবধান, যা পরবর্তী লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। গেল 5 বছরে আমরা যদি এনবিআরের রাজস্ব আদায়ের কিছু চিত্র আপনাদেরকে দেখাই, 2020-21 অর্থ বছরে 3,01,000 কোটি টাকার মতো আদায় ছিল এবং সেটা আমরা দেখতে পাচ্ছি 21-22-এ খুব একটা বাড়েনি, বরং কমেছে। 22-23 এবং 23-24-এ কাছাকাছি ছিল এবং 24-25-এও কিন্তু প্রায় একই রকম। অর্থাৎ গেল 3 বছর ধরে কিন্তু একই জায়গায় বলা যায় যে এনবিআরের রাজস্ব আদায়ের যে পারফরমেন্স সেটা একরকমভাবে স্ট্রাক হয়ে আছে। অর্থাৎ প্রবৃদ্ধি বাড়ছে, কিন্তু সমান্তরালে আমরা রাজস্ব আদায়ের যে গতি সেটা বাড়াতে পারছি না। সেটা আমরা প্রবৃদ্ধির হিসাবটাও একটু আপনাদেরকে দেখাই। প্রবৃদ্ধি গেল কয়েক বছর ধরে একটু উঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা জানি যে বেশ কিছু সংকট, তারপর ক্যালকুলেশনের একটা সংস্কার করা হয়েছে এবং করোনার সময় সেগুলো বাদ দিলেও আমরা দেখেছি যে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি কখনোই কিন্তু আমাদের নেগেটিভ হয়নি। সবশেষ অর্থ বছরেও প্রায় 4% প্রবৃদ্ধি অর্জন হবে, এরকম একটা হিসাব নিকাশ কিন্তু আমাদের সামনে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রবৃদ্ধি যদি প্রতি বছরই আমার একটা পার্সেন্টেজ হারে বাড়ে, তাহলে রাজস্ব আদায়ের গতি কেন বাড়ছে না এবং সেটা আসলে কোথায় ঘাটতি হিসেবে রয়ে গেছে, নিশ্চয়ই বিশ্লেষণের মাধ্যমে সেটা দেখতে হবে। এবং আরেকটা চিত্র আপনাদেরকে দেখাতে চাই, যেটা অনেক বেশি আলোচিত একটা বিষয়, যে বাংলাদেশের কর রাজস্বের অনুপাত দক্ষিণ এশিয়া তো বটেই, সবচেয়ে বিশ্বের সবগুলো দেশের মধ্যেই একেবারে নিচের সারিতে। আমরা সেটাই দেখতে পাচ্ছি যে 2020-21-এ আমাদের 7.6% ছিল, সেটা কিন্তু 24-25-এ বাড়ার বদলে আমরা দেখছি যে 7%-এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে, এরকম একটা আশঙ্কা বা এরকম একটা ধারণা আমরা করছি। সুতরাং এখানেও আমাদের একটা ধারাবাহিক প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা আমাদের ছিল, আমরা প্রক্ষেপণ করেছিলাম অন্তত 2 অঙ্কের ঘরে এই চলতি 2025-26 অর্থ বছরে নেওয়ার একটা লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দর্শক, আমরা দেখছিলাম যে এনবিআর অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং গেল 5 বছরের মধ্যে বা 5 অর্থ বছরে এটার পারফরমেন্সটা কেমন, এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা একটু আলোচনা করব। এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আমাদের সাথে অতিথি হিসাবে আছেন। আপনারা জানেন যে ডক্টর আব্দুল মজিদ এনবিআরে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, চেয়ারম্যান হিসেবে ওনার কর্মজীবন শেষ করেছে এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যেই সংস্কার কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির একজন সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনার মতামতটা জানবো আমরা। শুরুতেই যদি আমরা সবশেষ বাস্তবতাটা দেখি, আপনি কি আশঙ্কা করছেন যে এই বাস্তবতার কারণে আমাদের ওভারঅল রেভিনিউ কালেকশনের যে গতি সেটা আরেকটু থমকে যেতে পারে? অনেকগুলো কারণ থাকতে পারে, অর্থনীতির সার্বিক অবস্থার ব্যাপারটাও থাকতে পারে এবং সাময়িক যে অস্থিরতার কথা আপনি বলছেন অবশ্যই। কারণ বিশেষ করে মে জুন মাসে কোনো প্রকার কর্মধারার মধ্যে যদি কোনো প্রকার একটু ব্যত্যয় ঘটে তাহলে তার প্রভাবটা খুব বাজেভাবে পড়ে। শেষ 2 মাসই আমাদের সবচেয়ে বেশি আয় সবসময়ের থেকে। তো সেই 2 মাসে কারণ বা যুক্তি যাই থাকুক না কেন, পুরো অর্থনীতির উপরে, রেভিনিউ আর্নিংয়ের উপরে, অর্থনীতির চলৎ শক্তির উপরে এটা আসলে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এটা বুঝতে হবে যে দেশের রেভিনিউ স্বার্থ সবার উপরে, নিশ্চয়ই কোনো পক্ষের বা কারুর কোনো বিশেষ বিষয়কে এখানে এর উপরে এসে প্রভাব ফেলাটা
সমীচীন নয় আর কি। তো সুতরাং দেশের রেভিনিউ স্বার্থে উদ্ধারের ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে, অবশ্যই নিশ্চয়ই ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত তারা তো উদ্বিগ্ন হবেনই, এবং সার্বিকভাবে পুরো অর্থনীতি। তো আমি মনে করি এগুলো অত্যন্ত সাময়িক বিষয়, এবং এটা যে সমস্ত হয়তো আলোচনার বিষয় আছে সেই আলোচনা করে করে এগুলো সমাধান হবে। অধ্যাদেশটি হয়তো সংশোধন হয়ে যেতে হবে বা চলতে থাকবে। এখানে মেন হচ্ছে যে আমি অর্থনীতি এনবিআরের যা দায়িত্ব পালন, এনবিআরের পক্ষ থেকে যে ভূমিকা পালন এবং করদাতার পক্ষ থেকেও যে ভূমিকা পালন, এই দুটোর ভিতরে একটা সমন্বিত হতে হবে। না, আমি সাম্প্রতিক বিষয়ে শুধু এনবিআরকেই আমি বলবো উনি নিচ্ছেন না, আমরা দিচ্ছি না, এই কথা বললে হবে না। একই সাথে করদাতাদেরকেও এগিয়ে আসতে হবে যে তারা এমন কোনো আচরণ করবেন না যে ওনার পিছনে আমার দৌড়াতে হয়। সেই ব্যবস্থা তো আপনারা করেছেন, কিন্তু আমরা সাম্প্রতিক বাস্তবতাটা যে দেখি যে আন্দোলন পরবর্তী ঘটনার কেন্দ্র করে মোটামুটি কার্যক্রম স্বাভাবিক হবে সেটা আমরা প্রত্যাশা করছি, কিন্তু যারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এবং যারা পরোক্ষভাবে অল্প বিস্তর সম্পৃক্ত ছিলেন সবার মধ্যেই একটা আতঙ্ক ভর করেছে। সরকার না জানি কি ধরনের সিদ্ধান্ত নেয়, এইখানে আসলে সরকারের ভূমিকাটা কি হওয়া দরকার, কি হওয়া উচিত? সরকারের ভূমিকা অবশ্যই কৌশলী হওয়া দরকার। খুব সিম্পল জিনিস, সরকারের হাতে তো রাষ্ট্রের তারা অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করেছে, এটা ঘোষণা লাগে না, এটা অটোমেটিক্যালি এটা জন্মগতভাবেই এটাই একটা খুব সেন্সিটিভ ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো সেই সেন্সিটিভ ডিপার্টমেন্টের কোনো সংস্কার কিছু করতে গেলে তো কিছু বাদ প্রতিবাদ আসবেই। হ্যাঁ, কারণ এটা যদি এমনই জিনিস হতো, সহজ সরলবত জিনিস যদি হতো, তাহলে সংস্কারে যেতে হতো না। আবার এটা যদি এমনই জিনিস হতো যে উপর থেকে না চাপিয়ে দিলে উনি এটা মানবেন না, এরকম তাহলে তো হবে না। এটা বিষয়টা হবে যে যা প্রকৃত অবস্থা তার অবস্থার থেকে উন্নত করার জন্যে কিছু সংস্কারের পদক্ষেপ নিতে হচ্ছে, নেওয়া হবে। এটা শুধু এনবিআরে না, সারা বাংলাদেশ, সারা অর্থনীতিতে। সুতরাং সেই এনবিআরের সংস্কার করতে যে দুই পক্ষের অমত হতেই পারে, থাকতেই পারে, সেগুলো আলাপ আলোচনার ভিত্তিতেই হবে। কিন্তু ওইটাকে একটা উপলক্ষ করে একটা ওই যে আপনি যেটা বলেন ভয় আশঙ্কার যে একটা পরিবেশ সৃষ্টি করা, একটা মেসেজ দেওয়া যে ইত্যাদি, এবং অন দ্য আদার হ্যান্ড এইটাকে একটা উপলক্ষ করে আমি এমন একটা কর্মসূচি দিলাম বা নিলাম যেটা ভালো করেই জানি যে I will personally be affected as a taxpayer, আমি ওই এনবিআর কর্মকর্তার কথাও বলছি, সকলেরই নিজেরাও কিন্তু ট্যাক্স পেয়ার, অবশ্যই দে আর দ্য ওনার অফ দ্য ইকোনমি। হ্যাঁ, তা আমি ট্যাক্স পেয়ার হয়ে আমি যদি এমন একটা কর্মসূচি নেই যে আমার মূল কাজটাই বাধাগ্রস্ত হবে, এই বাধাগ্রস্ত করার ব্যাপারটাই সরকারের আইনে কিন্তু পরিষ্কার আছে। সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা এটা কিন্তু মানে একটা অন্য ধরনের অপরাধ। হ্যাঁ, তো এখানে রেভিনিউ আর্নিং আমার একটা দায়িত্ব, আমার কাজ। সেই কাজকে না করে আমি যদি বলি করি যে আমি কাজ করব না বা করতে দেব না, তো তাহলে ব্যাখ্যাটা অন্যদিকে চলে যায়। না, এইখানে তো দুই পক্ষেরই, সেই জন্যই দুই পক্ষেরই আমি বলছি কৌশলী হওয়া দরকার। আইন কানুন দুজনেরই হাতে আছে, বিশেষ করে সরকারের হাতে ভালো ভালো আইন আছে। কেউ যদি অফিসে অনুপস্থিত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তার অধিকার আছে। সেও একজন কর্মকর্তা কর্মচারী, তার দায়িত্ব পালনে যদি কোনো প্রকার দুর্নীতি বা কোনো কিছু হয় সেটার ব্যবস্থা নেওয়ার তার আছে, তিনি সেটা নিতে পারেন। কিন্তু কখন নিচ্ছেন সেটা নিয়ে একটা সময়টা গুরুত্বপূর্ণ। যেমন বদলির আতঙ্কের কথা বলছেন, জুলাই মাসটাই হচ্ছে আমাদের বদলির সিজন। সারা বছরের সাধারণত কোন অফিস থেকে কে কোথায় যাবে না যাবে, এটা একটা বড় বদলির কাজটা জুলাই মাসে হয়। এখন জুলাই মাসে সরকার যদি এটা নর্মাল সেটা মনে হবে জানো যে এটা বোধহয় ওই জন্যই হচ্ছে, এই মনে করার ব্যাপারটাকে দুটোকে আলাদা করতে হবে। আচ্ছা, এখন অন্য একটা বিষয় যাই। আমাদের রেভিনিউ আর্নিং এর গেল 5 বছরের যেই আমরা ধারাবাহিক চিত্রটা দেখছিলাম, এক জায়গায় স্টাক হয়ে আছে, সর্বোচ্চ 370 এর উপরে আমরা যেতে পারছি না। ওই গিটটা খোলার জন্য যেই সুপারিশগুলো আপনারা দিয়েছেন বা যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, আমরা কি 25-26-এ সেটা প্রত্যাশা করতে পারি কিনা? না, এটা এক বছরে হবে না। সংস্কারের যে প্রস্তাব আমরা অলরেডি
ড্রাফটে সকল স্টেক হোল্ডারকে দিয়েছি। আমরা খুঁটিয়ে খুঁটিয়ে বলেছি যে কোথায় কোথায় কোন আইনের কি কারণে এই আমাদের কর আদায় এটা জটিলতা হচ্ছে, করদাতারা কেন করদাতা দিতে আসছেন না, অথবা কেন এনবিআরকে জবাবদিহির মধ্যে আনা যাচ্ছে না। অর্থাৎ এনবিআর তার আইনের ভিতরে এমন কিছু বিষয় নিয়ে রাখছে এবং সেইটাকে উল্লেখ করে করে করদাতার সাথে যেটা আচরণ করে যেটাকে তারা বিরক্ত মনে করছে। অন দ্য আদার হ্যান্ড অথবা এমনও হতে পারে যে ইনডাইরেক্টলি নিরুৎসাহিত করা হচ্ছে যে কর দিতে আসবেন না, হ্যাঁ আসলে খবর আছে টাইপের। আমি কথাটা অন্যভাবে বলছি আর কি। আমাকে একটা এনাবলিং পরিবেশ সৃষ্টি করতে হবে আমার পক্ষ থেকেও, অর্থাৎ এনবিআর এর পক্ষ থেকেও, এবং একই সাথে করদাতাকেও তাকেও রেসপন্ড করতে হবে। তিনি কারণ আমি এই পর্যন্ত দেখেন যত কিছু হচ্ছে ওই দেখা যাচ্ছে যে ওনারা ফাঁকি দিয়েই যাচ্ছেন, ওনাকে ধরার জন্য আমার সময় নষ্ট করতে হচ্ছে এবং ওনাকে ধরতে যেই আমার আবার দুদকের এর ফিরে পড়তে হচ্ছে যে তুমি ওর কেন ধরো নাই, এরে এখন ধরছো কেন, এই যে কথাটা উঠছে। হ্যাঁ, আমি আমার নর্মাল দায়িত্ব পালন করব আর আপনিও নর্মাল আচরণ করবেন, তারপরে আপনি কোনো ভুল করলে সেটা তো একটা ব্যবস্থা হবে। নিশ্চয়ই এখানে দেখা যাচ্ছে যে ডেলিভারেটলি ইউ আর ইভেডিং ট্যাক্স এবং আমাকে করে চলে যাচ্ছেন, এবং সেইটা আমি ধরতে যেয়ে আমার 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 পদক্ষেপের ভিতরে কোনো থাকতে পারে, সেইটাকে এবার আর এক এজেন্সি এসে বলবে যে আপনি ওরে ছেড়ে দিয়েছেন, এটা কোনো প্রক্রিয়া হতে পারে না। আমরা জানি যে 31 জুলাই পর্যন্ত রেসপন্সিবল হতে হবে। 31 জুলাই পর্যন্ত সিদ্ধান্তটা স্থগিত আছে, এর মধ্যে সংস্কার এবং প্রস্তাবনার আলোকে সেটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কোন ধরনের পরিবর্তন আসতে পারে বলে না, এখানে কথা কিন্তু খুব ক্লিয়ার, অনেকে ব্যাপারটা কিন্তু ভালো করে বোঝে না। ওনারা একটা অধ্যাদেশ জারি করেছে সরকার, সেখানে কিন্তু বলে দিয়েছে যে সরকার যখন মনে করবে তখন এটার কার্যকরের হবে, এটা কিন্তু ইট ইজ এ ওপেন অপশন রয়ে গেছে। অর্থাৎ একটা অধ্যাদেশ জারি হয়েছে মানেই কালকে কার্যকর হয়ে গেল না, এখনো স্কোপ আছে। স্কোপ মানে কি খুব স্পষ্ট করে, কারণ এর ভিত্তিতে একটা অর্গানোগ্রাম তৈরি করতে হবে, কোথায় অফিসটা হবে সেটারও একটা ব্যাপার আসবে, কত লোক বল লাগবে সেটার একটা ব্যাপার আছে, এই লোকেরাই যে ওখানে যাবে তারও একটা প্রক্রিয়া একটা পদ্ধতি থাকবে, এটা ক্যাডারের লোকেদের তাদের যাওয়ার ব্যাপারটা, এবং সবসময় সবার উপরে কাজ থাকবে যে আমার জিনিসটা যেন কার্যকর হয়। কার্যকর করা, নইলে সংস্কার করতে চাওয়ার দরকারটা কি? যদি এটা কার্যকারী কোনো এন্ড রেজাল্ট যদি না আসে তাহলে আমি এটা চাপিয়ে দেওয়া বলে মনে হবে, সেইটা যাতে না হয় সেই জন্যে ওখানে বলাই আছে যে যখন এটা কার্যকর করবেন তখন। সুতরাং স্থগিত হয়ে আসে বলে যে আপনি শব্দটা বলছেন এটার প্রয়োজন নাই, অটোমেটিকলি সরকার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত স্থগিতই থাকবে, এটাই স্থগিত শব্দটা হলো কার্যকরী হবে না, কার্যকরী হবে না। আপনি স্থগিত, এখানে শব্দগুলোতে কিন্তু খুব সমস্যার সৃষ্টি করছে। অনেকে মনে করছে এনবিআর কে দ্বিধাবিভক্ত করে ফেলা হয়েছে, অনেকে মনে করছে এনবিআর কে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। একটা কথাও ঠিক না, কারণ এনবিআর কে আপগ্রেড করা হয়েছে, পুনর্গঠিত করা হয়েছে, এবং আরো শক্তিশালী এবং কার্যকর করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তাদেরকে তাদের পদবি, তাদের ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা ইত্যাদি ইত্যাদি এগুলো অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। তারা, আমি মনে করি তারা, কারণ বোর্ড হওয়া মানে হচ্ছে কারোর অধীনে, এবং বোর্ড গঠনের ক্ষমতা যিনি রাষ্ট্রের থাকেন তিনি বোর্ডে একজন মেম্বার দিতে পারেন, দিয়ে বলেন ওরে চেয়ারম্যান করেন, বোর্ডের ব্যাপার তাই, সকল বোর্ডে তাই। দেখেন আমরা সেই এনবিআরকে সেই বোর্ডের ওই সীমাবদ্ধতা থেকে তুলে এনে একে একটি স্বয়ংভর স্বশাসিত এবং কার্যকর একটা প্রতিষ্ঠান। নিশ্চয়ই আমরা আজকের আলোচনা শেষ করতে চাই। এইটাকে কেউ যদি মনে করে যে এনবিআর ভেঙে ফেলছেন, আপনি সরাসরি এসে আমাদেরকে এই বিষয় নিয়ে মতামত দিয়েছেন।